Dear students, today I will show you the writing process of summary. Writing summary, please look at the board. Writing summary, theory and apply. আমি আজকে কিভাবে সামারি লিখতে হয়, সামারি নিয়ে তোমাদের বিভিন্ন ধরনের অসুবিধা রয়েছে। তুমি জানো যে সামনের পরীক্ষা, ফার্স্ট ইয়ারের সামনের যে পরীক্ষা, এই সামারিতে এই পরীক্ষাতে সামারি আসবে এবং থিম আসবে। তাহলে আমি আজকে সামারি পড়াবো, সামারির থিওরি পড়াবো এবং এই সামারির থিওরিগুলো তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবা তোমার রাইটিংয়ের মধ্যে, এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। এখানে খেয়াল করো, প্রথমে আমি সামারি লেখার জন্য তোমাকে একটা টেক্সট দেওয়া থাকে, যেমন 3 নং আর 11 নং সাধারণত তোমাদের পরীক্ষায় এসে থাকে। যে সাধারণত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে 3 নংয়ে যদি সামারি থাকে তাহলে সামারি হয়তো টেক্সটের থাকতে পারে, আবার সামারি কবিতার থাকতে পারে। আর হচ্ছে যদি 3 নংয়ে যদি সামারি থাকে তাহলে 11 নংয়ে থাকে হচ্ছে তোমাদের থিম, মেইন থিম, সেক্ষেত্রে আবার পোয়েম থাকে। আবার যদি অর্থাৎ মানে আর এর ভাইস ভার্সাও হতে পারে। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেই যে একটা সামারি যখন তুমি লিখবা তাহলে তোমার কি কি জ্ঞান থাকা আবশ্যক, এটা আমরা প্রথমে দেখব। তো দেখো, আমি এখানে ভাগ করেছি বিফোর রাইটিং, অর্থাৎ রাইটিং সামারি তুমি যখন লেখা শুরু করবা, যেই টেক্সটের বা যেই অংশের, যে পোয়েমের তুমি সামারি লিখবা, সেই অংশটা তোমাকে রিড কেয়ারফুলি, প্রথমে যত্ন সহকারে তোমাকে পড়তে হবে, সতর্কতার সহিত পড়তে হবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, এবং টেক্সটটা তোমাকে বুঝতে হবে যে এখানে কি বোঝাতে চেয়েছেন। তারপর দেখো, আন্ডারলাইন দ্য কি ইনফরমেশন। তাহলে কি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সিন প্যাসেজের মধ্যে থাকবে, অথবা একটা প্যাসেজ বা একটা পোয়েমের মধ্যে যখন যেই ইনফরমেশনগুলো ইম্পর্ট্যান্ট মনে হবে তোমার কাছে, এগুলো নিচে তুমি আন্ডারলাইন করবে। তারপর হচ্ছে ফাইন্ড দ্য মেন আইডিয়া। এটা পড়ার পরে তুমি হচ্ছে মেইন আইডিয়াটা তুমি গ্রো করার চেষ্টা করবে, গেদার করার চেষ্টা করবে যে এখানে মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর দেখো, রিরাইট দ্য মেইন আইডিয়া ইন কমপ্লিট সেন্টেন্স। তাহলে পরিপূর্ণ সেন্টেন্সে, অর্থাৎ তুমি সামারি যখন লিখবা তখন কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স থাকতে হবে। ওকে, তাহলে আমরা বিফোর রাইটিংয়ের পূর্বে যেই কাজগুলো করা দরকার সেগুলো আমরা শিখলাম। তোমরা এই মুহূর্তে যারা লেকচারটা দেখছো, তোমরা কলম নিয়ে বসো, বই নিয়ে বসো, তোমরা হচ্ছে এই আমার সাথে সাথে তোমরা লেখাগুলো লিখে ফেলো। তারপর দেখো, হোয়াইল রাইটিং, যখন আমি লিখবো একটা সামারি তখন আমাকে কি করতে হবে, তখন দেখো রাইট ইন প্রেজেন্ট টেন্স। তুমি সব সময়, সামারিটা যদি পাস্ট টেন্সেও থাকে, সামারি যদি সব ফিউচার টেন্সে থাকে, তুমি সামারিটা লিখতে হবে কিন্তু প্রেজেন্ট টেন্সে। তার মানে সাবজেক্ট, ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফর্ম দিয়ে তুমি লিখবা, তারপরে এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট ফর্মে কিন্তু তোমার সব সময় এটা মনে রাখতে হবে, তোমার মেইন টেক্সট যদি ফিউচার টেন্স হয়, পাস্ট টেন্স হয়, যেই টেন্সে হোক না কেন, সামারি তোমাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তারপর দেখো, আ সামারি শুড বি দ্য ফর্ম অফ প্যারাগ্রাফ। তাহলে সামারি হচ্ছে প্যারাগ্রাফের মতো, অর্থাৎ একটা প্যারাগ্রাফ যেমন একটা পেজে লিখতে হয়, মানে একটা প্যারায় লিখতে হয়, এই একটা প্যারাতে কিন্তু তোমার সামারিটা লিখতে হবে। তাহলে দেখো, ইনক্লুড দ্য অথর অ্যান্ড টাইটেল অফ দ্য। তাহলে তুমি যে সামারিটা লিখবা, এই সামারিটার মধ্যে কিন্তু তোমার অথরের নাম তুমি উল্লেখ করার ট্রাই করবা, যদি সেক্ষেত্রে যদি থেকে থাকে। আর টাইটেল অফ দ্য ওয়ার্ক, তাহলে অর্থাৎ এটা টাইটেলটা কি, অর্থাৎ মানে মূল বক্তব্যটা কি, এটা তুমি প্রথম লাইনে কিন্তু দেখবা। যেমন দেখো, এখানে আমি তুলেছি আ সামারি বিগিনস, একটা সামারি শুরু হবে উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, একটা প্রাথমিক ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দ্বারা একটা তোমার সামারি শুরু করতে হবে। তাহলে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটার মধ্যে কি কি থাকবে, এটার মধ্যে থাকবে দেখো, দ্যাট স্টেটস, যেটা বর্ণনা করবে, দ্য টেক্সট টাইটেল, অর্থাৎ টেক্সটের টাইটেলটা বর্ণনা করবে। তারপরে বর্ণনা করবে অথর, এই টেক্সটটা কে লিখেছেন এটা বর্ণনা করবে। তারপর বলবে হচ্ছে দ্য মেইন আইডিয়া অফ দ্য টেক্সট। তাহলে প্রথম যে সেন্টেন্সটা দিয়ে তুমি শুরু করবা, এই সেন্টেন্সটার মধ্যে এটা টেক্সট টাইটেল স্টেট করবে, অথরের নাম উল্লেখ থাকবে, মেইন আইডিয়া এটা উল্লেখ থাকবে। তারপর দেখো, ইট শুড বি রিটেন ইন ইউর ওন ওয়ার্ডস। তুমি কিন্তু ধার করতে পারবা না, তোমার যেখান থেকে প্যাসেজটা তোমাকে লিখতে হবে, তোমাকে টোটালি ডাইরেক্ট লিখতে হবে হচ্ছে
নিজের ওয়ার্ড নিজের মতো করে তুমি লিখতে হবে। আমরা সাধারণত কি করি, সিন প্যাসেজ থেকে কিছু লাইন তুলে দেই বা কবিতা থেকে কোনো রকম তুলে দেই বা মুখস্থ করে তুলে দেই, এভাবে না। তুমি হচ্ছে নিজের ওয়ার্ড নিজের অ্যাপ্লিকেশনটা তুমি করার ট্রাই করতে হবে, নিজের মতো করে সেন্টেন্স সাজাবা এবং নিজের মতো করে ওয়ার্ড ব্যবহার করবা। তুমি ট্রাই করবা সিনোনিম ব্যবহার করতে সিন প্যাসেজ থেকে। তারপর দেখো, আ সামারি মাস্ট কন্টেইন অনলি আইডিয়া অফ দ্য মেইন টেক্সট, অর্থাৎ যে মেইন টেক্সটে যে আইডিয়াটা থাকে সামারিটা কিন্তু ওইভাবেই দিতে হবে। হ্যাঁ, তুমি কিন্তু দেখো, ডু নট ইনসার্ট এনি অফ ওর ওন ওপিনিয়ন, তুমি নিজের কোনো মতামত দিতে পারবা না। ওন ইন্টারপ্রিটেশন, নিজের কোনো ব্যাখ্যা দিতে পারবা না তুমি। ওই সামারিতে যেইভাবে বর্ণনা করা আছে এটার সাথে যদি তুমি একমত নাও হও তাহলে ঠিক ওইভাবেই বর্ণনা করতে হবে। অর্থাৎ মেইন টেক্সট যেরকম সামারিটা একই রকমভাবে তোমাকে লিখতে হবে। তারপর দেখো, অলওয়েজ ইউজ প্যারাফ্রেজ ওয়েন রাইটিং আ সামারি। তাহলে তুমি যখন প্যারাফ্রেজ মানে কি? প্যারাফ্রেজ মানে হচ্ছে সিনোনিম ব্যবহার করা। তারপর হচ্ছে এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকলে সেটাকে সিম্পল সেন্টেন্স করা, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা। অর্থাৎ টোটালি সিন প্যাসেজের কোনো ওয়ার্ডের সাথে অথবা কোনো সেন্টেন্সের সাথে হুবহু যাতে তোমার সামারির যদি না মিলে যায়। তাহলে আমি আশা করছি যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে আরেকটু সময় লাগে তোমরা ভিডিওটা পজ করে থামিয়ে তোমরা এগুলো বোঝার ট্রাই করো, কারণ আমি এখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন দেখাবো। দেখো, আমি কিন্তু এখানে থিওরি দেখাবো এবং অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লিকেশন কিভাবে তুমি এটা মূলত এই যে আমি যেগুলো শিখালাম যে থিওরিগুলো, এই থিওরির আমি কিন্তু অ্যাপ্লিকেশন দেখাবো। তার মানে তুমি থিওরিটা যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বুঝবা না। ওকে, এবার দেখো কোয়ালিটিস অফ আ গুড সামারি। তাহলে ভালো একটা সামারির কী ধরনের কোয়ালিটি থাকা উচিত এটা আমি দেখো, ইট মাস্ট বি কম্প্রিহেন্সিভ, এটা খুব সহজবোধ্য হওয়া উচিত, এটা সহজ হওয়া উচিত। তুমি এমনভাবে লিখবা না যাতে একদম খুব বেশি অ্যামালগামেশন হয়ে যায়, একদম প্রচুর কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, অথবা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার যদি করো সেক্ষেত্রে তুমি চেষ্টা করতে হবে সামারিটা যাতে মোটামুটি একটু সহজ হয়, বোঝা যায় পড়লে, আন্ডারস্ট্যান্ডেবল। ইট মাস্ট বি কনসাইজ, এটা ছোট হতে হবে। ছোট তুমি কিভাবে করবা? ছোট হচ্ছে মেইন টেক্সটের 1/3 তুমি করবা। মেইন টেক্সট এখানে যদি মনে করো 100 ওয়ার্ডস থাকে, 100 ওয়ার্ডস যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি 33 ওয়ার্ডের মধ্যে তুমি হচ্ছে কমপ্লিট করার ট্রাই করবে। তাহলে তুমি 30 থেকে তুমি 40 ওয়ার্ডের মধ্যে সামারি কমপ্লিট করার ট্রাই করবে। তাহলে সামারিটা কিন্তু অবশ্যই তোমার মেইন টেক্সটের চাইতে ছোট হবে। তাহলে কি 1/3। ইট মাস্ট বি কোহিয়ারেন্ট। তা আসলে এটা কি? কোহিয়ারেন্ট হচ্ছে যে অর্থ, মানে তুমি যে লিখবা এই লিখায় যাতে একটা ফ্লো বজায় থাকে, যাতে একটা লাইনের পরে যে একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স, এটা যাতে তোমাদের ঠিক থাকে, এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। ইট মাস্ট বি মেনটেন গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি। তাহলে গ্রামাটিক্যালি কিন্তু তোমার ঠিক থাকতে হবে। অর্থাৎ তুমি সবগুলো প্রেজেন্ট টেন্সে লিখবা, সেখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে এই যে গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তারপরের কথা হচ্ছে, এখন আমি এগুলার অ্যাপ্লিকেশন তোমাদেরকে দেখাবো। অ্যাপ্লিকেশনটা দেখাবো গত ক্লাসে আমি যে সিন প্যাসেজটা পড়িয়েছি, যে ড্রিমস, হ্যাঁ, ইউনিট 3 হোয়াট ইজ আ ড্রিম, এটা থেকে আমি তোমাকে এই টেক্সটটা থেকে তুমি কিভাবে সামারি লিখবা এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা হচ্ছে নতুন বইয়ের 34 পেজ এটা তোমরা খুলে ধরো। দেখো, আমি এখন অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। অর্থাৎ তোমরা এই মুহূর্তে যারা দেখছো তোমরা নিশ্চয়ই বইটা সামনে নিয়ে বসছো। এখন দেখো, এই ড্রিমস, এই সিন প্যাসেজটা পড়ার পরে আমি দেখলাম যে এই সিন প্যাসেজের মধ্যে মূলত কী নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখলাম যে এখানে মূলত আলোচনা করা হয়েছে অর্থাৎ যে কজ, অর্থাৎ আমরা কেন মানে স্বপ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আর আলোচনা করা হয়েছে যে কজ, কি কারণ, আমরা যে প্রতিদিন স্বপ্ন দেখি এটার কারণ কি বা এটার উদ্দেশ্য কি, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। মেইন এখানে হচ্ছে স্বপ্নটা কি এটা নিয়ে আলোচনা করা হয়েছে, এটার কারণ নিয়ে আলোচনা করা হয়েছে, এটার পারপাস নিয়ে আলোচনা করা হয়েছে। আর কিছু এখানে থিওরি, কিছু প্রমিনেন্ট থিওরি এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে আমি ফার্স্ট সেন্টেন্সটা আমি কিভাবে শুরু করতে পারি, দেখো,
তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। দেখো আমি ফার্স্ট সেন্টেন্সটা শুরু করতে পারি, দ্য প্যাসেজ deals with the dreams of our everyday life, introducing তাহলে দেখো আমি কি লিখলাম যে দ্য প্যাসেজ ডিলস উইথ ড্রিমস। এই প্যাসেজটা হচ্ছে ড্রিম নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের নিত্যদিনের জীবনে। ইন্ট্রোডিউসিং, আর এটা আরও কি বলেছে, ইন্ট্রোডিউসিং ইটস কজেস, এর কারণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর পারপাসগুলো আলোচনা করা হয়েছে। পারপাসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর কিছু থিওরি নিয়ে। তাহলে আমি বলতে পারি along with some prominent theories। দেখো প্রথম সেন্টেন্সটা তোমাদের কিন্তু ইয়াতে ছিল যে প্রথম একটা সেন্টেন্স তুমি লেখা শুরু করবা, সেটার মধ্যে তোমার কি কি মেইন আইডিয়াটা কিন্তু তোমার থাকতে হবে। অর্থাৎ এই টেক্সটটা কি সম্পর্কে বলা হয়েছে, এটার আইটেল, এটার অথরের নাম এবং মেইন আইডিয়া। তাহলে মেইন আইডিয়া কিন্তু এখানে দেখো আমি কিন্তু প্রথম সেন্টেন্সে বলেছি, প্রথম সেন্টেন্সটা কিন্তু মানে এটাকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স। এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটার মধ্যে এই যে সামারিটার যে অথর, এখানে যেহেতু কোনো অথর নাই তাহলে অথরের নাম এখানে তুমি দিবা না। এখানে ড্রিমস নিয়ে আলোচনা করা হয়েছে, ড্রিমসের কজ আলোচনা করা হয়েছে, পারপাস আলোচনা করা হয়েছে এবং কিছু প্রমিনেন্ট থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা লিখলাম। এবার দেখো তোমরা বইয়ে দেখো, আমি বইটা পড়বো এবং এখান থেকে আমি কিভাবে সাজাবো সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে খেয়াল করো, এখানে আছে যে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড অফ ইয়ার্স। তাহলে হাজার হাজার বছর ধরে স্বপ্ন দার্শনিকদেরকে মুগ্ধ করে আসছে, কিন্তু only recently have dreams been subjected to empirical research and scientific study। তাহলে খুব সাম্প্রতিক সময়েই এই ড্রিমকে বৈজ্ঞানিকাল অর্থাৎ যে গবেষণার বস্তু হিসাবে সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হিসাবে এটাকে বসে আনা গিয়েছে বা এটার ব্যাখ্যা বোঝা গিয়েছে। চান্সেস দ্যাট ওপেন আপ ইউ আর পাজলিং ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। তো এখানে ড্রিমকে দেখো পাজলিং বলছে। তাহলে দেখো এইখানের যে দুইটা সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে লেখা ট্রাই করব এবং এইখানে যেভাবে ব্যবহার করেছে এইভাবে ছাড়া আমি তাহলে কিভাবে লিখতে পারি। তাহলে আমি দেখো এই দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্স হিসাবে লিখছি। তোমরা এখানে খেয়াল করো, তোমরা আমার সাথে সাথে লিখো। দেখো তুমি এখানে লিখতে পারো যে অলদো, দেখো ওইখানে কিন্তু বাট আছে, ওইখানে হচ্ছে বইতে এখানে কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করেছে। আমি বাটের জায়গায় অলদো দিয়ে আমি এখানে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। তাহলে দেখো অলদো যেহেতু আমাদেরকে প্রাফেস করতে হবে, ওয়ার্ডের প্রাফেস করতে হবে, সেন্টেন্সের প্রাফেস করতে হবে, মানে তোমাকে পুরো কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমি এখানে লিখলাম যে although dreams have allowed philosophers for years। দেখো ওইখানে যেই কথাটা সামারির দুইটা বাক্যের কথা আমি একটা বাক্যে নিয়ে আসব।
দুইটা সেন্টেন্স, বড় বড় দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে নিয়ে আসবো। অলদো, যদিও, ড্রিমস হ্যাভ অ্যালিউড, অ্যালিউড মানে কিন্তু ফ্যাসিনেটেড, তাহলে আমি কিন্তু ফ্যাসিনেটেড ব্যবহার করিনি, আমি কিন্তু ফ্যাসিনেটেড সিনোনিম ব্যবহার করেছি। তাহলে দেখো, যদিও মুগ্ধ করছে ফিলোসোফার্সদেরকে, দেখো একই কথা সংক্ষেপে ছোট করে তোমাকে লিখতে হবে। হ্যাভ অ্যালুড ফিলোসোফার্স, ফিলোসোফার্সদেরকে মুগ্ধ করে আসছে। ফর থাউজেন্ডস অফ ইয়ার্স আছে ওইখানে, আমি কিন্তু দিয়েছি শুধু ইয়ার্স, মানে বছর বছর ধরে ফিলোসোফার্সদেরকে মুগ্ধ করে গিয়েছে। তারপর দেখো দিস পাজলিং থিং, দেখো আমি কিন্তু এখানে ইট ব্যবহার করার বদলে দ্বিতীয় সেন্টেন্সে ড্রিমকে বলা হয়েছে পাজলিং, এটা কিন্তু আমি একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছি পুরোপুরি পরের সেন্টেন্সটাকে। তাহলে তুমি এখানে লিখতে পারো দিস পাজলিং থিং, দিস পাজলিং থিং, দিস পাজলিং থিং দ্বারা কিন্তু এখানে আমি ড্রিমকে বোঝানো হয়েছে। হ্যাঁ, পরের সেন্টেন্সটা থেকে আমি কিন্তু এই ওয়ার্ডটা নিয়েছি। তুমি এখানে পাজলিং সিনোনিম ব্যবহার করতে পারো পারপ্লেক্সিং। তাহলে দিস পাজলিং থিং ইজ নাও a matter of practical and scientific study. Practical and scientific study. দেখো আমি কিন্তু যে বড় দুইটা লাইনকে আমি কিভাবে একটা লাইনের মধ্যে নিয়ে আসলাম। এখানে দেখো, এখানে তোমরা এই যে বইটার দিকে তাকাও, বইতে কিন্তু এখানে আছে যে এই যে ফিলোসোফার্সদেরকে হাজার হাজার বছর ধরে মুগ্ধ করে আসছে। তাহলে এই কথাটাই কিন্তু আমি একটু অন্যভাবে লিখলাম যে অলদো ড্রিমস হ্যাভ অ্যালিউড, প্যারাফ্রেজ ব্যবহার করেছি, বছর বছর ধরে ফিলোসোফার্সদেরকে মুগ্ধ করে আসছে। তারপরের সেন্টেন্সে এখানে বলা হয়েছে যে পাজলিং, এই যে কন্টেন্টটা নিয়ে যে পাজলিং, এটা কিন্তু আমি একটা ওয়ার্ডের মধ্যে, পরের সেন্টেন্সটাকে একটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছি যে দিস পাজলিং থিং, মানে এই যে পাজলিং থিংটা হতবুদ্ধিকর্তা ইজ নাও, বর্তমানে এটা হয়েছে আ ম্যাটার অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। এখানে আছে কি যে হ্যাজ বিন সাবজেক্টেড টু এম্পিরিক্যাল রিসার্চ অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি, এটাকে আমি বলেছি যে ইজ নাও, এটা বর্তমানে আ ম্যাটার অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। তাহলে এটা হচ্ছে বর্তমানে প্র্যাকটিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক স্টাডি। তাহলে দেখো কিভাবে প্যারাফ্রেজটা ব্যবহার করতে হয়। তারপরে দেখো এখানে আছে ফার্স্ট, let's start by answering a basic question. সেকেন্ড প্যারাটার দিকে তোমরা খেয়াল করো। হোয়াট ইজ আ ড্রিম? A dream can include any of the images, thoughts, emotions that are experienced during sleep. এখানে মূলত এই যে স্বপ্নের সংজ্ঞা প্রদান করা হয়েছে, সংজ্ঞাটা বলা হয়েছে এখানে কি, ড্রিমস ক্যান বি এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, এটা মাঝে মাঝে অনেক উজ্জ্বল অথবা অস্পষ্ট। হ্যাঁ, তাহলে দেখো এই যে এখানে কিন্তু অনেকগুলো কথা বর্ণনা করা হয়েছে, এটা মাঝে মাঝে মানে জয়ফুল ইমোশনস, আবার মাঝে মাঝে ফ্রাইটেনিং, আবার মাঝে মাঝে ফোকাসড, আবার মাঝে মাঝে আন্ডারস্ট্যান্ডেবল, আবার মাঝে মাঝে আনক্লিয়ার অথবা কনফিউজিং। এই সবগুলাকে আমি এই যে পুরো এখানে এত বড় বড় দুইটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? দেখো তুমি এখানে দিতে পারো যে আ ড্রিম is clear, is a clear or obscure image in sleep. দেখো লেখার কৌশলটা দেখো, কত ছোট্ট একটা সেন্টেন্সের মধ্যে আমি কিন্তু এখানে সব কিছু নিয়ে আসছি। আর ড্রিমস ইজ আ, তাহলে দেখো এইখানে কিন্তু মেইন বইতে দেখো ড্রিম সম্পর্কে কত কিছু বলা হয়েছে, এটাকে আমি শুধুমাত্র দুইটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসছি। কিভাবে? আ ড্রিম ইজ আ ক্লিয়ার অর অবসকিউর। ক্লিয়ার, মাঝে মাঝে ড্রিমটা হচ্ছে ক্লিয়ার,
মানে এই যে দেখো ক্লিয়ারের মধ্যে কত কিছু চলে আসে, জয়ফুল চলে আসে, ফোকাসড চলে আসে, হ্যাঁ, তারপর ভিভিড চলে আসে। তাহলে দেখো অনেক কিছু কিন্তু এই যে ক্লিয়ারের মধ্যে চলে আসে। আবার দেখো অবস্কিউরের মধ্যে, যেটা অস্পষ্ট, এটার মধ্যে কি চলে আসে? কনফিউজিং চলে আসে, আনক্লিয়ার চলে আসে, ভেগ চলে আসে। তাহলে কত কিছু দেখো, আমি মাত্র 2টা ওয়ার্ডের মধ্যে এই যে পুরো এই যে 2টা সেন্টেন্স, এই 2টা সেন্টেন্স কিন্তু দেখো ছোট একটা বাক্যের মধ্যে লিখেছি, সংজ্ঞায়ন করেছি ড্রিমের। আর ড্রিম, একটা ড্রিম হলো ইজ আ ক্লিয়ার, এটা পরিষ্কার অথবা একটা অস্পষ্ট একটা ছবি ইন স্লিপ, ঘুমের মধ্যে যেটা হয়ে থাকে। এখানে দিয়েছে এক্সপিরিয়েন্সড ইন স্লিপ, এটা আমি দিলাম না, খুব সংক্ষেপে কিন্তু তোমাকে হচ্ছে এই যে সামারিতে হচ্ছে তোমাকে শর্ট করতে হবে, ছোট করে লিখতে হবে। তারপরে দেখো, এরপরে দেখো বড় ধরনের একটা প্যাসেজ রয়েছে, মানে একটা প্যারা রয়েছে, হোয়াই ডু ইউ ড্রিম। এখানে দেখো ড্রিমের কারণটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে হোয়াইল মেনি থিওরিজ, অনেক থিওরি এসেছে, তো কোনো নো কনসেনসাস এমার্জ, অর্থাৎ কোনো ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি। তাহলে এখানে কেউ কেউ বলেছে যে ড্রিমের অনেক বিভিন্ন পারপাস রয়েছে, আবার ড্রিমের পারপাসগুলো হলো ব্যাফলিং, হ্যাঁ, বিভ্রান্তিকর। আবার এখানে কেউ কেউ বলেছে যে সায়েন্স বর্তমানে কিছুটা এর উদ্দেশ্য উদ্ঘাটন করতে পেরেছে। আবার কেউ কেউ এখানে বলেছে যে এটার কোনো উদ্দেশ্য আছে, আবার কেউ কেউ বলে এমনি ড্রিমটা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে এই যে এই প্যাসেজ, এখানে দেখো কত বড় একটা প্যাসেজ, 3য় প্যারা। এই 3য় প্যারার যে এই বড় প্যাসেজটাকে আমি এটা 2টা সেন্টেন্সে লিখব। তাহলে কিভাবে 2টা সেন্টেন্সে লিখব খেয়াল করো। দেখো, দ্য সায়েন্টিস্ট are trying to find out the purpose of dream. Purpose and reason of dreams. দেখো ওইখানে যে কথাগুলো বলা হয়েছে বারবার, এটাই কিন্তু আমি এখানে লিখেছি, হ্যাঁ, যে সায়েন্টিস্টরা কেউ এটাকে মানে বলতে চাচ্ছে যে কিভাবে, আবার কিছু কিছু থিওরি প্রদান করা হয়েছে যে এটা কেন ঘটে থাকে। তাহলে বিভিন্ন ধরনের কথা, এত কিন্তু এলাবোরেশন তুমি করতে পারবা না, তোমাকে হচ্ছে ওরা যে ইলাবোরেশনটা করেছে এটাকে সংক্ষেপে লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখলাম যে দ্য সায়েন্টিস্টরা ট্রাই করছে। তাহলে সায়েন্টিস্টরা ফিলোসোফার যারা, তারাও কিন্তু এক ধরনের সায়েন্টিস্ট। আবার যারা কিন্তু এই যে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করে থাকে, তাহলে আমি এক কথায় লিখে দিলাম দ্য সায়েন্টিস্ট আর ট্রাইং, সায়েন্টিস্টরা চেষ্টা করছে টু ফাইন্ড আউট, বের করতে, দ্য পারপাস অ্যান্ড রিজনস অফ ড্রিমস, যে এর উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে। দেখো এই যে প্রথম 2টা লাইনে, 3টা লাইনে কিন্তু এই ধরনের কথাই এখানে বলা হয়েছে। তারপর দেখো তারপরের যে 3টা লাইন, 2টা লাইন, 2টা বড় বড় সেন্টেন্স, এই বড় 2টা সেন্টেন্সকে আমি একসাথে লিখব। কিভাবে লিখব দেখো, সাম সে, অর্থাৎ সাম সে মানে কিছু কিছু সায়েন্টিস্টরা তারা বলেন it occurs without any purpose, without any purpose। তাহলে কেউ কেউ বলে থাকেন যে এটা কোনো ইয়া ছাড়াই, কোনো উদ্দেশ্য ছাড়াই ঘটে থাকে, হ্যাঁ। আবার অন্যদিকে on the other hand, অন্যদিকে কেউ কেউ চিন্তা করেন সামথিং। দেখো আমি কিন্তু একবার দিয়েছি সাম সে, আবার দিয়েছি সামথিং। তুমি সবসময় সিনোনিম ব্যবহার করার ট্রাই করবে। সামথিং, কেউ কেউ চিন্তা করেন ইট ইজ ইম্পর্ট্যান্ট
for physical well-being। অর্থাৎ ওই কথাগুলা সিন প্যাসেজের কথাগুলোই কিন্তু আমি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসছি, যে কেউ বলে থাকেন যে এটা কোনো ঘটনা উদ্দেশ্য ছাড়াই এমনিই ঘটে থাকে, আবার অন্যদিকে কেউ চিন্তা করেন যে এটা ঘটার পিছনে একটা কারণ রয়েছে, এটা ফিজিক্যাল ওয়েলবিং রয়েছে, এই জন্য এটা। তারপর দেখো নেক্সট পেজে তোমরা চলে যাও। নেক্সট পেজে কিন্তু এখানে দেখো লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য মোর ইম্পর্টেন্ট ড্রিমস থিওরি। এখানে আরও ড্রিমের বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে, কনসিস্টেন্ট উইথ দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভ। তাহলে সিগমন্ড ফ্রয়েডের এখানে দেখো অনেকগুলো কথা, এই অনেকগুলো কথাকে এখানে তুমি মাত্র একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করে দিবা। তাহলে দেখো এই যে অনেকগুলো কথাকে কিন্তু আমি একটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করতে পারি। তাহলে তুমি কিভাবে লিখবা যে, আর এই যে শেষের প্যারার যে কথাগুলি, এগুলো সব কিছু কিন্তু যে সিগমন্ড ফ্রয়েডের যে তথ্য, এই তথ্য অনুযায়ী আলোচনা করা হয়েছে। তাহলে তুমি ওনার কথাগুলো সব একসাথে তুমি বলে দিতে পারো যে according to Freud বলেছেন dreams are the reflection of subconscious wish। দেখো আমি কিন্তু খুব সংক্ষেপে ছোট একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু আমি এই যে ফ্রড কি বলেছিলেন, উনি বলেছিলেন যে এই যে মানুষরা সাধারণত অ্যাগ্রেসিভ অ্যান্ড সেক্সুয়াল ইনস্টিংক্ট দ্বারা পরিচালিত হয়, আর এগুলো হলো মানুষের কনসাস অ্যাওয়ারনেস থেকে। আর যে হোয়াইল দিস থটস, আর এই চিন্তাগুলো যখন কনসাসলি এক্সপ্রেসড হয়, আর এগুলো কোনো দে ফাইন্ড দেয়ার ওয়ে ইন আওয়ার অ্যাওয়ারনেস ভায়া ড্রিমসের মাধ্যমে এগুলো প্রকাশ হয় আমাদের ডিজায়ারগুলো। তাহলে এই কথাগুলোই কিন্তু আমি খুব সংক্ষেপে এখানে বর্ণনা করলাম যে অ্যাকর্ডিং টু ফ্রডের মতে ড্রিমস আর দ্য রিফ্লেকশন অফ সাবকনসিয়াস উইশ দ্বারা কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এখানে দেখো অ্যাগ্রেসিভ, ইনস্টিংক্ট, সেক্সুয়াল এক্সপ্রেশন, এই সবগুলোকে কিন্তু আমি একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করলাম যে অ্যাকর্ডিং টু ফ্রডের মতে ড্রিমস আর দ্য রিফ্লেকশন অফ সাবকনসিয়াস উইশ। তাহলে এই যে ফ্রডের এই বিস্তারিত ব্যাখ্যা তুমি দিতে পারবা না, ফ্রডের একটা লাইনের মাধ্যমে ফ্রড স্বপ্ন সম্পর্কে কী বলেছেন সেটা এখানে বলা হয়েছে। তাহলে আমি আশা করি যে সামারি লেখার যে থিওরিগুলো আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো, এবং যে অ্যাপ্লিকেশনগুলো এটা তোমরা বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যে পোয়েমের সামারি কিভাবে লিখতে হয় এবং পোয়েম পড়াবো, এবং পোয়েমের যে থিম, পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, আবার সামারি, থিম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মধ্যে কী পার্থক্য, এগুলো দেখাবো। আমি আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝছো। ইফ ইউ ফেস এনি প্রবলেম ইউ ক্যান কমিউনিকেট উইথ মি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর